প্রেমের আনন্দ থাকে কিছুক্ষণ, কিন্তু তার বেদনা থেকে যায় সারা জীবন। এই শহরে সবাই ব্যস্ত, সবাই গন্তব্যে ছুটছে, কিন্তু কেউ কি দেখছে পেছনে ফেলে আসা সেই মানুষটাকে, যে ভালোবাসতো কিন্তু বলতে পারেনি। আজ আমরা শুনবো এক নিঃশব্দ চিৎকারের গল্প, এক বাবার যে দিনের পর দিন অপেক্ষা করে এক ফোঁটা ভালোবাসার, এক ছেলের যে দূরে থেকেও ভীষণ কাছের। কাছের মানুষ দূরে থুইয়া শুধু একটু ওয়েব ফিল্ম নয়, এটা এক গোপন ব্যথার দলিল। চোখের পর্দায় উঠে আসা বাস্তব আর আবেগের মিশ্রণে তৈরি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কগুলো আমরা অবহেলা করি সেগুলোই হয়তো একদিন সবচেয়ে বেশি কাঁদায়। চলুন খুলে রেখি সে ব্যথার পাতা, বুঝে নেই দূরত্বের মাঝেও কাছের মানুষ আসলে কতটা অমূল্য। মুভির শুরুতেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কিছু দৃশ্য দেখতে পারি। আর ক্যাম্পাসের এই ছেলেটির নাম হচ্ছে ফারহান। লাইব্রেরি থেকে ফিরতে দেরি হয়ে গেছে, তাই দারোয়ান দরজা খুলতে চায় না। তখন ফারহান তার বন্ধু আদনানকে ডাক দেয়। তারপর আদনান এসে দারোয়ানের কাছ থেকে চাবিটা নিয়ে দরজা খুলে দেয়। ভেতরে এসে ফারহান খেতে বসে। তখন তার কাছে ভার্সিটির একজন ছাত্র এসে অ্যাসাইনমেন্ট করে দিতে বলে, কিন্তু ফারহান জানায় কাল আমার লাস্ট এক্সাম, এখন আমি পারবো না। তখন সেই ছাত্র তাকে 5,000 টাকা দিতে চায়। ফারহান তখন এই কাজটি করে দেওয়ার জন্য 10,000 টাকা চায়। ছেলেটা তখন রাজি হয়। মূলত এই ফারহান খুবই পরিশ্রমী, ভার্সিটির পড়াশোনার পাশাপাশি নিজের খরচ নিজেই চালায়। এরপর ফারহান রাজিকে সবকিছু শেষ করে সকালে দৌড়ে আসে ভার্সিটিতে। পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহাঙ্গীর আলমের সাথে ফারহান দেখা করতে আসে। ফারহান কলেজের খুবই মেধাবী ছাত্র ছিল, তাই অধ্যাপক স্যার তাকে খুবই আদর করত। স্যার তখন তার এক বন্ধুকে জানায় এই ফারহান খুবই পরিশ্রমী একজন ছেলে, জীবনে খুব পরিশ্রম করেছে, এতিমখানায় থাকছে, ভবঘুরে শিশু কেন্দ্রে বড় হয়েছে, সমাজসেবা কার্যালয়ে বিভিন্ন অধিদপ্তর থেকে কিছু সাহায্য পেয়েছেন, আর টিউশন করছে। খেয়ে না খেয়ে বন্ধুদের অ্যাসাইনমেন্ট করে দিয়ে নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে নিয়েছে, আর এখন সে কম্পিউটার অফ সায়েন্সে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে। স্যার তখন ফারহানের অনেক প্রশংসা করে। তারপর আমরা ফারহানকে টিউশনি করাতে দেখতে পাই। টিউশনি শেষ করে সে যখন সিগারেট টানতে টানতে সামনে এগোচ্ছিল, তখন তার পাশে একটা মেয়ে আসে। মেয়েটা তখন কিছুটা ভয় আর আতঙ্কে জড়সড় হয়েছিল, তাই সে ফারহানকে তার পাশাপাশি হাঁটতে বলে আর জানায় কে যেন আমাকে ফলো করছে, আপনি একটু আমাকে সাহায্য করুন। এই মেয়েটার নাম হচ্ছে শারমিন। সে তার অফিসের কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু সে রাস্তায় কারো উপস্থিতি পেয়ে খুব ভয় পেয়েছে, তাই সে ফারহানের কাছে সাহায্য চায়। তখন ফারহান তাকে তার সাথে দৌড়াতে বলে। তখন ফারহান আর সে মিলে দুজনে দৌড় দেয়, তবে শারমিনের পায়ে হিল জুতো থাকায় তেমন ভাবে দৌড় দিতে পারে না। যাই হোক, তারপর তারা যখন মেইন রাস্তায় আসে তখন শারমিন একটা রিক্সা ডাক দেয়, আর ফারহান তখন তাকে বলে এরপর থেকে যেন সে নর্মাল জুতো না পরে। তারপর সে তার পরিচয় দিয়ে শারমিনের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু শারমিন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তাই ফারহান তার হাতটা পকেটে ঢুকিয়ে রাখে। এরপর আমরা শারমিনের বড় ভাই এবং তার ভাইয়ের বন্ধুকে দেখতে পাই। শারমিনের বড় ভাইয়ের নাম হচ্ছে শফিক, আর শফিকের এই বন্ধুর নাম হচ্ছে রাইহান। তারা একসাথে ব্যবসা করে, আর এই রাইহানের ইচ্ছে সে শারমিনকে বিয়ে করবে, আর এটা শফিকও চায়। তারা যখন শারমিনের ব্যাপারে কথা বলছিল তখন সেখানে শারমিন চলে আসে, তবে শারমিন তাদের সাথে খুব একটা কথা না বলে ভেতরে চলে আসে। এতে রায়হান কিছুটা মন খারাপ করে, আর শফিককে বলে তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক করো। এরপর শফিক ভেতরে এসে শারমিনের উপর অনেক রাগারাগি করে, আর দেরি করে বাড়ি ফিরতে মানা করে। মূলত শফিক চায় শারমিন যেন রায়ানকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু শারমিন রায়ানকে বিয়ে করতে চায় না। তখন তার ভাই তাকে জানায় তোর তো ভাগ্য ভালো যে রায়হান তোর ব্যাপারে সবকিছু জানার পরও তোকে বিয়ে করতে চেয়েছে। তুই যে কাজটি করেছিস সেটার জন্য তো আমরা খুলনা থেকে রাজশাহী চলে এসেছি, শুধুমাত্র তোর ভালোর জন্য, যাতে করে তোকে আমরা ভালো ঘরে বিয়ে দিতে পারি, আর তুই আমাদের কথা অমান্য করছিস। বড় ভাইয়ের মুখে এসব অপমানজনক কথা শুনে শারমিন খুবই মন খারাপ করে, আর তার রুমে এসে অতীত নিয়ে ভাবতে থাকে। আর এরপর তার কাছে তার বাবা আসে, আর শারমিনের কাঁধে হাতে রেখে শারমিন জানায় একটা ভুলের জন্য আমাকে কি সারাটা জীবন শাস্তি পেতে হবে? যেখানে আমারই ভুলের জন্য নিজের পরিবার সম্মান দেয় না, সেখানে বাহিরের ফ্যামিলি বিয়ের পর আমাকে কতটুকু সম্মান দেবে? তখন তার বাবা জানায় ভুল করেছেন বলেই তো আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল। মানুষ মাত্রই ভুল করে, আবার মানুষই সেই ভুলে সংশোধন করে। এসব বলতে বলতে তার বাবা কান্না করতে থাকে, আর শারমিনকে জড়িয়ে ধরে বলে সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা অস্ট্রেলিয়ান সিডনি শহরকে দেখতে পারি। এই মেয়েটির নাম হচ্ছে মিলি, বাবা মায়ের একমাত্র মেয়ে। মিলির বাবা বাংলাদেশি হলেও মিলি বড় হয়েছে অস্ট্রেলিয়ায়, তাই সেখানকার পরিবেশে চলতে চায়।
কিন্তু এই বিষয়টা তার বাবা মেনে নিতে চায় না। এসব নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে ঝামেলা হয়। এরপর আমরা দেখতে পারি আজকে ফারহানের রেজাল্ট দিয়েছে। পাশ করার পর বাকিদের মনে যেমন আনন্দ রয়েছে, ফারহানের তেমন আনন্দ নেই। কারণ বাকি সবাই খুশিতে তার পরিবারকে জানাচ্ছে, কিন্তু ফারহান তো এতিম, তাই তো তার আনন্দটা জানানোর মতো কেউ নেই। এরপর আমরা শারমিনের অফিস দেখতে পারি। শারমিন মূলত বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে। অফিস শেষ করে শারমিন যখন বাসার দিকে যাচ্ছিল, তখন আজকেও দেখতে পায় রাস্তায় কাজ চলছে, তাই তাকে ছোট রাস্তা দিয়ে যেতে হবে। তখন দুজন লোক তার পিছু নেয় আর তার ব্যাগটা জোর করে নিয়ে নিতে চায়। শারমিন তখন তার ব্যাগ থেকে কিছু একটা বের করে একজনের চোখে মরিচের গোড়া ছিটিয়ে দেয়। এতে লোকটা তখন কিছু দেখতে পারে না। আরেকজন তখন শারমিনের পিছু নেয় এবং একসময় শারমিনকে ধরে ফেলে। তখন সেখানে ফারহান আসে আর সেই লোকটাকে মিথ্যে ভয় দেখায়। ফারহান বলে উনি সিদ্দিক ভাইয়ের মামাতো বোন, আর আপনারা ওনার সাথে এমন করছেন, আপনাদের এত সাহস। তারপর ফারহান শারমিনকে বলে আপনি সিদ্দিক ভাইকে ফোন দেন, যা করার উনি করবে। এসব শুনে ওই দুইজন লোক খুবই ভয় পেয়ে যায় এবং মাফ চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফারহান শারমিনকে নিয়ে সামনে এগোতে থাকে। তখন শারমিন ফারহানকে ধন্যবাদ জানিয়ে বলে ৩-৪ দিন ধরে মেইন রাস্তায় কাজ চলছে, তাই এই রাস্তা দিয়ে চলতে হচ্ছে। তখন ফারহান বলে আমি প্রতিদিনই এটা আমার একটা প্রাইভেট শেষ করে বের হই, আপনি যদি চান তাহলে আমি আপনাকে প্রতিদিন এগিয়ে দিতে পারি। এরপর শারমিন বলেন আছে সিদ্দিক ভাইকে। তখন ফারহান হেসে বলে আমিও কিন্তু চিনি না তাকে। এরপর সে সিদ্দিক সওদাগরের একটা পোস্টার দেখায় আর ফারহান মূলত ওদেরকে ভয় দেখানোর জন্য ওনার নাম বলেছিল। এটা বুঝতে পেরে শারমিন বলে পরে যদি ওরা আমাকে সিদ্দিক ভাইয়ের বাবার নাম জিজ্ঞেস করে তখন আমি কি বলবো। তখন ফারহান জানায় আপনি আপনার মোবাইল নম্বরটা আমাকে দেন, আমি সিদ্দিক ভাইয়ের সকল তথ্য নিয়ে আপনাকে পাঠিয়ে দেব। কিন্তু শারমিন তাকে নাম্বার না দিয়ে রিক্সা ডাকে এবং রিক্সায় চড়ে চলে যেতে থাকে। ফারহান তখন পেছন থেকে রিক্সা দাঁড় করায় আর শারমিনকে জানায় আজকে আমাদের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করছি। তারপর শারমিন বলেন এটা আমাকে কেন বলছেন। উত্তরে ফারহান বলে আসলে আমার বলার মতো আপন কেউ নেই তো, তাই আপনাকে বললাম। এটা শুনে শারমিন কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তারপর ফারহান রিক্সা ছেড়ে দিতে বলে। রিক্সা ছেড়ে দেওয়ার পরও শারমিন ফারহানকে দেখতে থাকে আর ফারহান চলতে থাকে। পরের দিন রিভান্টের কাছে শারমিন আবারও লেট হয়ে যায় আর সেদিন বৃষ্টি হচ্ছিল, তাই শারমিন ছাতা নিয়ে বের হয়। তবে আজকে সে ফারহানকে দেখতে না পেয়ে একা চলতে কিছুটা ভয় পাচ্ছিল। একটু পরে সেখানে দৌড়ে ফারহান চলে আসে এবং শারমিনের ছাতার নিচে আসে, কিন্তু শারমিন সংকোচ বোধ করে, তাই সে দূরে চলে আসে। তারপর ফারহান বলে আচ্ছা আপনার নাম কি এলাচি বেগম নাকি। তারপর শারমিন বলে কেন। তখন ফারহান জানায় আপনার চেহারাটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার সময় মুখে যদি এলাচ পড়ে তখন যে অবস্থা হয় সেই রকম। শারমিন তখন কিছুই বলে না। এরপর ফারহান শারমিনকে একটা কাগজ দিয়ে বলে এখানে সিদ্দিক ভাইয়ের সকল তথ্য দেওয়া আছে, সে জীবনে কয়টা বিয়ে করেছে, কোথায় কি করেছে, বাবা মার ইতিহাস সব এখানে আছে। শারমিন তখন কাগজটা নিতে না চাইলে ফারহান তাকে পড়ে শোনাতে থাকে। এরপর শারমিন কাগজটা নিয়ে রিকশায় উঠে যায়। তখন ফারহান তাকে থামায় আর বলে মনে হচ্ছে এখন আবার বৃষ্টি হবে, এমনিতেই শরীরটা ভিজে গেছে, আপনার ছাতাটা একটু ধার দিবেন, কালকে ফেরত দেব, নইলে জ্বর আসতে পারে। তারপর শারমিন জানায় জ্বর আসলে প্যারাসিটামল খেয়ে নেবেন। এই বলে সে ছাতাটা না দিয়ে চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে শারমিন ফারহানের দেয়া কাগজটি পড়তে থাকে। সেখানে ফারহান সিদ্দিকের দূর সম্পর্কের খালাতো বোন হিসেবে এলাচি বেগম লিখে রেখেছে। অর্থাৎ যেহেতু ফারহান শারমিনের নাম জানতো না, তাই তাকে এলাচি বেগম ধরে লিখেছে। নামটা শারমিনেরও ভালো লাগে। আর এদিকে ফারহান বৃষ্টিতে ভিজে 102 ডিগ্রি জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। তার পুরো শরীর ভিজে জড়সড় হয়ে পড়েছে, তাই আজ সে টিউশন নিতে আসতে পারেনি। আর এদিকে শারমিন অফিস শেষে ফারহানকে দেখতে না পেয়ে ভাইকে কল করে বাইক নিয়ে আসতে বলে। পরের দিন শারমিন ফারহানের খোঁজ করতে ক্যাম্পাসে চলে আসেন। সেখানে সে দেখতে পায় ফারহান কুকুরের সাথে গল্প করছে। এই কুকুরটির নাম হচ্ছে জনি, আর এই জনি ফারহানের খুবই প্রিয়। কুকুরের সাথে কথা বলতে বলতে পেছনের দিকে তাকাতেই সে শারমিনকে দেখতে পায়। শারমিন তখন জানতে চায় আপনি অসুস্থ নাকি। তখন ফারহান বলে হ্যাঁ, আপনার দোয়ায় 102 ডিগ্রি জ্বর হয়েছে। শারমিন বলে আমি কি আপনার শত্রু নাকি যে আপনার জন্য আমি বরদোয়া করব। তখন ফারহান বলে তাহলে আপনি কি আমার বন্ধু। তখন শারমিন বলে হতে পারে। তারপর ফারহান তার কুকুর জনিকে নিয়ে শারমিনকে গান শোনায়। তবে শারমিন যে তাকে মিস করে এখানে এসেছে সেটা সে ফারহানকে বুঝতে দেয় না। তারপর শারমিন রিক্সায় উঠে নাম্বারটা ছুঁড়ে মারে, আর এতে ফারহানও খুব খুশি হয়। পরের দিন শারমিন যখন বই পড়ছিল তখন ফারহান তাকে কল করে, আর এরপর থেকে তাদের মাঝে যোগাযোগ কিছুটা বেড়ে যায়। মাঝে মাঝে তো ফোনে কথা বলে। এরপর একদিন হঠাৎ করে শারমিন ফারহানের ম্যাচে আসে, আর এতে ফারহান একদমই চমকে যায়।
তারা ধীরে ধীরে একসাথে আড্ডা দিতে শুরু করে। তাদের সম্পর্কটা আরো সুন্দর হতে থাকে। তারপরের দিন হঠাৎ করে ফারহান শারমিনের চোখ ধরে নদীর ধারে নিয়ে এসে সুন্দর প্রকৃতি দেখায়। শারমিন যখন প্রকৃতি উপভোগ করছিল তখন ফারহান তাকে একজোড়া অ্যাপেক্সের জুতো দিয়ে প্রপোজ করে। এতে শারমিন অনেক অবাক হয়ে বলে, কেউ কখনো মেয়েদেরকে জুতো দিয়ে প্রপোজ করে? তখন ফারহান তাকে বাস্তবতা বোঝায়। মূলত এটা ফারহান ছিল এতিম। সে ছোটবেলা থেকে বাস্তবতার সাথে যুদ্ধ করে বড় হয়েছে, তাই ফুল কিংবা আংটি কিনে টাকা অপচয় করতে চায়নি, বরং শারমিনের জন্য একজোড়া জুতো কিনে এনেছে যাতে শারমিনের সেটা কাজে লাগে। ফারহানের এই বিষয়গুলো শারমিনেরও খুব ভালো লাগে, তবে শারমিনের একটা খারাপ অতীত আছে। তাই শারমিন জানায়, আমি যখন খুলনায় পড়তাম তখন একটা শিক্ষকের প্রেমে পড়েছিলাম। আমাদের 6 মাসের সম্পর্ক ছিল। প্রত্যেকদিন বারান্দায় সে আমাকে জড়িয়ে ধরে আদর করতে চেয়েছিল, কিন্তু বিষয়টা কেউ একজন অপ্রত্যাশিতভাবে ভিডিও করে ফেলে। আর এই শিক্ষক ছাত্রের প্রেম কাহিনী পুরো ছড়িয়ে পড়ে। আর সেই শিক্ষক তখন শব্দ আমার উপর চাপিয়ে দেয়। সমাজ পরিবার তখন আমাকে দোষী ভাবে, তাই আমার পরিবার খুলনা থেকে রাজশাহী চলে এসেছে। এজন্য আমার রিলেশন যেতে খুব ভয় হয়। এইসব শুনে ফারহান বলে, অতীত অতীতই হয়, আর আমার জীবনেতে কোনো অতীতই নেই, শুধু বর্তমান আছে, আর সেটা তোমাকে নিয়ে। আমাদের ছোট্ট একটা ঘর হবে, ছোট্ট একটা জব, সকালে অফিসে যাওয়া, সন্ধ্যায় অফিস থেকে আসা, বাজার করা, বাসার টুকিটাকি কাজ, তোমাকে সাহায্য করা, দুপুরে খাওয়ার পর খুনসুটি, বিকেলে ঘুরতে যাওয়া, রাতে খাওয়ার পর খুনসুটি, রাত জেগে মুভি দেখা, সকালে আবারও খুনসুটি। এসব শুনে শারমিন বলে, এতক্ষণে বুঝতে পারছি খুনসুটি মানে কি। যাই হোক, এসব নিয়ে তারা কিছুক্ষণ মজা করে। তারপর ফারহান বলে, আমার মতো একটি শিকলহীন মানুষকে ভালোবাসবা প্লিজ। তখন শারমিন বলে, কখনো মিথ্যা বলবা না তো? তখন ফারহান বলে, না। শারমিন বলে, আমাকে কষ্ট দিবে না তো? তখনও ফারহান বলে, না। এই বলে তারা দুজন দুজনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। সারাটি জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়। এরপর সুন্দর একটি গানের মধ্য দিয়ে তাদের ভালোবাসার রোমান্টিক কিছু দৃশ্য দেখানো হয়। যাই হোক, এরপর আমাদের আবার অস্ট্রেলিয়ার দৃশ্য দেখানো হয়। সেখানে মিলি একটি নাইট পার্টিতে যাবে, কিন্তু তার বাবা সেখানে যেতে দেবে না। এসব নিয়ে বাবা মেয়ের মধ্যে ঝগড়া হয়। আর এদিকে ফারহানকে তার কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম ডাক দেয় এবং খুব উৎসাহ নিয়ে একটি সুখবর দেয়। ফারহানকে সে অস্ট্রেলিয়াতে মাস্টার্সের জন্য একটি স্কলারশিপ পাইয়ে দিয়েছে, কিন্তু ফারহান দেশে ছোটখাটো একটা চাকরি করে সেটেল হয়ে যেতে চায়। তখন প্রিন্সিপাল স্যার জানায়, সে বিদেশ থেকে মাস্টার্স করে আসলে দেশে ফিরে অনেক বড় কিছু করতে পারবে, কিন্তু ফারহান এখনই বিয়ে করে ছোটখাটো চাকরি নিয়ে জীবনটা সাজিয়ে নিতে চায়। এতে জাহাঙ্গীর স্যার তার সাথে অনেক রাগারাগি করে আর ভেবেচিন্তে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে বলে। এদিকে শারমিন ফারহানের কথা পরিবারকে জানালে তার পরিবার রাজি হয় না। তারা বলে, যার ঘর পরিবার কিছুই নেই তার সাথে তারা তাদের মেয়েকে বিয়ে দিবে না। এতে শারমিন পরিষ্কার জানিয়ে দেয়, যদি আমি বিয়ে করি তাহলে ফারহানকেই করব, নইলে বিয়ে করব না। তাই তার পরিবার বাধ্য হয়ে ফারহানকে ডেকে আনে। তখন তারা ফারহানকে অনেক কথা শোনায়। শারমিনের ভাই তখন বলে, তোমার কি বাড়ি গাড়ি জমি কিছুই নেই? তখন ফারহান বলে, না, শুধু একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। শারমিনের বাবা তখন কিছুটা রাজি হতে চাইলেও শারমিনের ভাই তখন বলে, একটা ডিগ্রি দিয়ে তুমি কি এমন চাকরি পাবা? বেতন তো পাবা মাত্র 25-30 হাজার, এই টাকা দিয়ে কি একটা সংসার চালানো সম্ভব? তখন শারমিন বলে ওঠে, আমি চাকরি করব, কিন্তু এতেও তার ভাই থামে না। তার ভাই তখন বলে, এর থেকেও ভালো ঘর থেকে এই বিয়ের প্রপোজাল আসছে। ডাক্তার, বিসিএস ক্যাডার সহ অনেক বিত্তশালী, ওসব প্রপোজাল না করে দিয়েছে। আমাকে আমার বড়লোক বন্ধুর প্রস্তাবও রাখিনি। তাই আমি তোমার মতো একটা ঘরবিহীন বেকার ছেলের হাতে বোনকে তুলে দিতে পারবো না। এসব শুনে ফারহানের অনেক কষ্ট হয়। এরপর ফারহান বলে, আমার অস্ট্রেলিয়া থেকে মাস্টার স্কলারশিপ এসেছে। এই স্কলারশিপ শেষ করার পর আমার গুগলে জব হতে পারে, এমনও হতে পারে কোটি টাকার বেতন। এতে তো আপনাদের চলবে, তাই না? তখন তার পরিবার আর কিছুই বলতে পারে না। এরপর ফারহান শারমিনকে জানায়, আমি কখনোই চাইনি অস্ট্রেলিয়া যেতে, আমার তো এত কিছুর প্রয়োজন ছিল না, কারণ ওখানে গেলে 2 বছরের মধ্যে ফিরতে পারবো না। এর মধ্যে যদি তোমার পরিবার তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন আমি কি করব? তখন শারমিন বলে, এই দেশে তুমি কি করতে পারবে? এখানে না হচ্ছে ভালো চাকরি, না আছে সুন্দর কেরিয়ার। তার থেকে ভালো হয় তুমি এখানে 2টা বছর কষ্ট করে কেরিয়ার তৈরি করে আনো। আর এখন যদি তুমি অফারটা রিজেক্ট করো তাহলে একটা সময় পর তোমার আফসোস হবে। তুমি মনে করবে অফার লেটার টাটু ছিল, এই মেটার থেকে তাকে অ্যাকসেপ্ট করিনি, আর আমি এটা সহ্য করতে পারবো না। দরকার হলে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ফারহান বলে, আমাকে এই কথাটা আর কখনোই বলবে না, আমি আর কখনো কারো কাছ থেকে সাহায্য নিতে পারছি না। তখন শারমিন তাকে কান ধরে সরি বলে এবং অবশেষে শারমিন ফারহানকে অস্ট্রেলিয়া যেতে রাজি করিয়ে নেয়। এরপর যাওয়ার দিন শারমিনের আসতে দেরি হয়। ফারহানি কিছুটা অভিমান ছিল। তখন শারমিন জানায়, রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়ে গেছে।
এরপর সে ফারহানের চুলগুলো ঠিকঠাক করে দেয়। তারপর ফারহান কিছুটা অভিমান নিয়ে শারমিনকে বিদায় দেয়। ভেতরে আসার কিছুক্ষণ পর ফারহান তার অভিমান ধরে রাখতে পারে না। আবারও সে শারমিনকে খুব মিস করে এবং দৌড়ে বাহিরে চলে আসে আর দেখতে পায় শারমিন তার জন্য সেখানে অপেক্ষা করছে। ফারহান তখন শারমিনের কাছে শেষ শব্দ বলে বুকে জড়িয়ে নেয় আর সারা জীবন তারা একসাথে থাকবে এই প্রত্যাশা করে দুজনেই কান্না করে। তারপর ফারহান বিদায় নিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসে। এই দেশের সবকিছু একটু ভিন্ন রকম। যাই হোক, সেখানে ফারহানকে রানা ভাই নামের একজন রিসিভ করতে আসে। এরপর ফারহান শারমিনকে কল করার জন্য অস্থির হয়ে পড়ে। এদিকে শারমিন অনেকক্ষণ ধরেই ফারহানকে কলের অপেক্ষা করছে। ফারহান বাসায় ফিরে রুমমেটদের সাথে পরিচয় হয়। এই ফ্ল্যাটে 3 জন থাকবে, ফারহান, রানা ভাই এবং সেই বাবার অবাধ্য মেয়ে মিলি। তারা এক অপরের সাথে পরিচিত হয়। এরপর রানা ভাই ফারহানের সিম কানেক্ট করে দেয় আর ফারহানের সিম কানেক্ট করে দেওয়ার পর সেই রুমে ফিরেই শারমিনকে কল করার জন্য অস্থির হয়ে পড়ে। এরপর সে শারমিনকে কল করে। শারমিন তখন খাবার খাচ্ছিল। ফারহানের কল পেয়ে শারমিন খাবার খেয়ে দৌড়ে বারান্দায় গিয়ে কথা বলতে শুরু করে। শারমিন তখন বলে, তুমি এত পরে কল করলে কেন? আমার তো টেনশনে হার্টবিট বেড়ে গেছে। তখন ফারহান বলে, কই শুনি তো। তখন শারমিন ফোনটা তার বুকে রেখে হার্টবিট শোনায়। এসব নিয়ে তারা কিছুক্ষণ মজা করে। তারপর শারমিন ফারহানের রুম দেখতে যায়। তখন সে শারমিনকে পুরো রুমটা দেখায়। এরপর থেকে ফারহান তার গোটা সকল ব্যস্ততার মাঝেও তাদের যোগাযোগটা ঠিক রেখেছে। সারাক্ষণ দুজন দুজনের সাথে ভার্চুয়ালি কানেক্ট থাকতো। এরপর রানা ভাই তাকে ঘন্টায় $14 রেটে একটি রেস্টুরেন্টে জব পাইয়ে দেয়। সেখানে সে কাজের মাঝে শারমিনের সাথে কথা বলতো, সব জায়গায় শারমিনকে খুঁজে নিত। এইভাবেই কাটতে থাকতো দিন। ভালোবাসা বাড়তে থাকে দুজন দুজনের মাঝে। এত দূরত্বের মাঝেও দুজন দুজনের সারাক্ষণ যোগাযোগ তাদের ভালোবাসাকে প্রাণবন্ধ করে রেখেছে। ফারহানের জন্মদিনেই শারমিন জনকে নিয়ে বার্থডে সেলিব্রেশনের আয়োজন করে আর দূর থেকে ফারহান সেই খুশিতে কান্না করে। সবকিছুর মাঝেও ফারহান তার ভালোবাসার মানুষকে খুঁজে পেত। কাজ, পড়াশোনার ব্যস্ততা শেষ করে যখনই সময় পেত তখনই তারা গল্প করত। সারা রাত কলে থাকতো, ভার্চুয়ালিটির মধ্যে ভালোবাসাটাকে জাগিয়ে রাখত। এরপর একদিন বৃষ্টির দিনে ফারহান শারমিনকে শাড়ি পরে আসতে বলে। তখন শারমিন বলে, আমি আর শাড়ি একা একা পরবো? কিভাবে? যেদিন তুমি আমার সাথে কুচি ধরবে ঠিক সেদিন থেকে শাড়ি পরবো। তখন ফারহান বলে, ছেলেরা কুচি ধরতে পারে না, কুচি খুলতে পারে। এসব নিয়ে ফারহান শারমিনের সাথে কিছুটা মজা করে আর দুজনেই কলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন তাদের ফ্ল্যাটে মিলির বাবা আসে। তখন ফারহানের সাথে তার পরিচয় হয়। মিলির বাবা ফারহানের আচার আচরণ দেখে অনেক খুশি হয়। এদিকে শারমিনের অফিসে হঠাৎ করে একটা রাইহান ভাই আসে আর কথায় কথায় শারমিনকে জানায়, তোমার ভাই ব্যবসায় লস এড়াতে অনেক টাকা লোন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় পাওনাদার হলাম আমি ওর কাছে প্রায় 5 লক্ষ টাকা পাই। এতদিন ধরে আমি টাকা চাইনি, কারণ আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক হওয়ার কথা ছিল। আর এখন তুমি যেহেতু অন্য জায়গায় বিয়ে করতে চাচ্ছ, তাই আমার এই টাকাটা লাগবে। এর জন্য আমি থানা পুলিশ করেও টাকাটা তুলে নিতে পারবো। আর যদি ওই সম্পর্কটা তুমি করো তাহলে টাকা পয়সার দরকার নেই। এসব শুনে শারমিন খুবই রেগে যায় আর সাথে সাথে সে ফারহানকে কল করে। কিন্তু ফারহান খুবই ব্যস্ত ছিল, তাই সে তেমন ভাবে কথা বলতে পারে না। তারপর শারমিন বাড়ি ফিরে আর ভাইকে অনেক আজে বাজে কথা শোনায় আর বলে, আমার ভাই কতটা নীচ যে তার পাওনাদারের টাকা শোধ করতে পারে না বলে আমাকে তার কাছে বিয়ে দিতে চায়। এসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় আর শারমিন এই বাড়ি থেকে চলে যেতে চায়। ভাইয়ের সাথে রাগারাগির পর সে যখন ফারহানের সাথে কথা বলে একটু শান্তি খুঁজে নেবে, তখন ফারহান আড্ডায় ব্যস্ত ছিল, তাই সে রিসিভ করে না। এর মধ্যে শারমিন বাইরে হাউকাউ শুনতে পায় শারমিনের ভাই টেনশনে স্ট্রোক করেছে, তাই তাকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে ফারহান মিলিকে বাড়ি ফিরতে বলে। মূলত মিলির বাবা মিলিকে স্বাধীনভাবে চলতে না দেওয়ায় মিলি বাড়ি থেকে বের হয়ে এসেছে। তারপর যখন ফারহান মিলিকে জ্ঞান দেবে ঠিক তখন মিলি ফারহানের সাথে ডান্স করতে চায় আর ফারহানও ড্রিঙ্কস করে মাতাল ছিল, তাই সেও মিলির সাথে নাচতে শুরু করে। হসপিটালে শফিক শারমিনকে জানায়, রাইহানকে তোর বিয়ে করতে হবে না, আমি কিডনি বিক্রি করে হলেও ও টাকাটা শোধ করে দেব। তখন শারমিন বলে, কিডনি বিক্রি করলে তোমার তো হিস্যু করা বন্ধ হয়ে যাবে। তখন তাদের ভাই বোনের মধ্যে এক অন্যরকম ভালোবাসা দেখা যায়। সত্যিই তাই, ভাই কিংবা বোন তারা যেমনই হোক না কেন তাদের ভালোবাসাটা সত্যিই খুব সুন্দর হয়। যাই হোক, এরপর শারমিন যখন বাসায় ফিরে ফারহানকে ভিডিও কল করে জানতে চায়, তুমি এতক্ষণ কই ছিলে, তোমার কোনো খোঁজ খবর নেই কেন? তখন ফারহান জানায় 2টা পার্ট টাইম জব, স্টাডি সব মিলিয়ে টাইম পায়নি। এসব বলে যখন ফারহান শারমিনের রাগ কমাবে তখন ফারহানের রুমে ছোট পোশাক পরে মিলি চলে আসে। এটা দেখে ফারহান খুবই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি কল কেটে দেয়। ছোট পোশাকের এই মেয়েকে দেখে শারমিন অস্থির হয়ে পড়ে এবং বারবার কল করতে থাকে। এদিকে ফারহান অন্য রুমে গিয়ে শারমিনকে কল করে।
তখন শারমিন উত্তেজিত হয়ে জানতে চায় মেয়েটিকে। তখন ফারহান তাকে ঠান্ডা হতে বলে আর জানায় ওর নাম মিলি, ওর বাবার সাথে ঝগড়া করে আমাদের বাসায় এসেছে। তখন শারমিন খুবই রেগেছিল, তাই সে বলে এর মধ্যে তুমি একটা মেয়ের সাথে লিভ টুগেদার করছো। এটা শুনে ফারহান রেগে যায়। তখন শারমিন বলে তোমার রুমে একটা মেয়ে এত ছোট পোশাকে কি করে, আমি বুঝি না। তখন ফারহান বলে এখানে তো আমি একা থাকি না, আমাদের সাথে রানা ভাই থাকে, আমরা 3জন থাকি। তখন শারমিন বলে তাহলে তুমি আমাকে এই শব্দটা এতদিন কেন বলনি। তখন ফারহান বলে এতদিনে তো বলার প্রয়োজন পড়েনি, তাই বলিনি। কিন্তু শারমিন সেটা মানে না। শারমিন কালকের মধ্যে তাকে এই বাসাটা ছেড়ে দিতে বলে, দরকার হলে শারমিন তাকে টাকা পাঠাবে। টাকার কথা বলাতে ফারহান আবারও রেগে যায়। তারপর সে শারমিনকে বোঝায় এত কম টাকা এত কাছে আমি আর কোনো বাসা পাবো না। কিন্তু শারমিনের এক কথা, এই বাসাটা কালকের মধ্যে তাকে ছাড়তে হবে, আর ফেসবুকের পাসওয়ার্ডও দিতে হবে, আর তোমার কোনো প্রাইভেসি রাখা যাবে না। এতে ফারহান খুব রেগে যায়, তাই সে কাজে যাওয়ার কথা বলে কলটি কেটে দেয়। এরপর শারমিন তাকে বারবার কল করে, কিন্তু ফারহান তার কোনো কল রিসিভ করে না। এর জন্য শারমিন অনেক চিৎকার করে আর টেবিলে জিনিস ফেলে দেয়। এই শব্দে দৌড়ে তার ভাবি আসলে শারমিন দরজা খুলে বাহিরে চলে আসে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে নদীর তীরে আসে আর কান্না করতে করতে ফারহানকে মিস করে। তারপর সে আবারও ফারহানকে কল করে, কিন্তু ফারহান কলটা কেটে দেয়। এতে শারমিনের কষ্ট অনেক গুণ বেড়ে যায়, তাই সে অনেক রান্না করতে থাকে। পরের দিন শারমিন যখন অফিসে আসে তখনও সে ফারহানকে কল করে, কিন্তু ফারহান একবারও কল রিসিভ করে না। শারমিনের তখন কোনো কাজেই মন বসে না, সে শুধুই ফারহানের সাথে কথা বলার জন্য পাগলামি করছিল। কিন্তু ফারহান তার কোনো কল রিসিভ করে না। এতে শারমিন পুরো অস্থির হয়ে পড়ে, অফিসে যাওয়া বন্ধ করে দেয়। শারমিন ফারহানকে যতবারই কল করে ততবারই ফারহান কল কেটে দেয়। তাদের মধ্যে একটা বড় ধরনের দূরত্বের সৃষ্টি হয়। তখন রানা ভাই ফারহানকে অন্যভাবে বোঝায়, সে বলে মেয়েরা এমনই, সবকিছু নিয়ে অতিরিক্ত করে, দরকার নেই কথা বলার। যে মেয়ে তোমার প্রাইভেসির ভ্যালু দিতে চায় না তার সাথে কোনো কথা রাখতে পারে না। এদিকে শারমিন তাকে কলে না পেয়ে একের পর এক মেসেজ করতে থাকে আর কলটা রিসিভ করার জন্য অনুরোধ করে। তবু ফারহান তার সাথে কোনো কথা বলে না। এর ঠিক 2 দিন পর ফারহান শারমিনের কল রিসিভ করে, তবে কল রিসিভ করলেও কোনো কথা না বলে কলটা কেটে দেয়। এতে শারমিন কান্নায় ভেঙে পড়ে। শারমিন খুব বেশি কষ্ট পায়, ছাদে গিয়ে এসে কাঁদতে থাকে। মুহূর্তেই বৃষ্টি নেমে আসে আর শারমিন চিৎকার করে কান্না করতে থাকে। শারমিন তখন খুবই কষ্ট পাচ্ছিল। এর মধ্যে শারমিনের ফোনে কল আসে, বাজতে থাকে। ফোনের শব্দ পেয়ে শারমিন অফিসের ভেতর এসে পৌঁছায়। ফোন রিসিভ করার পর জানতে পারে তার বড় ভাই খুবই অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তাই শারমিন দৌড়ে হসপিটালে আসে। সেখানে গিয়ে জানতে পারে তার ভাইয়ের শরীর খুবই খারাপ, হার্টে বড় ধরনের সমস্যা হয়েছে, অনেকগুলো টেস্ট করাতে হবে। এসব শুনে শারমিনও খুব ইমোশনাল হয়ে পড়ে। সে সময় ফারহান শারমিনকে কল করছিল, কিন্তু শারমিন রিসিভ করতে পারে না। এমন সময় রানা ভাই এসে ফারহানকে বলে লং ডিস্টেন্স রিলেশনগুলো কখনোই টেকে না, কারণ দূরত্ব খুবই খারাপ জিনিস। মাসের পর মাস কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, কোনো ইমোশনাল কন্ট্যাক্ট নেই, আর এটা একটা সম্পর্কে আস্তে আস্তে নষ্ট করে দেয়। যতই তোমরা ভার্চুয়ালি কানেক্ট থাকো, হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকো, মেসেঞ্জারে কানেক্ট থাকো না কেন, রিলেশনে ঝগড়া ঝামেলা থাকবেই। আর একটা ঝামেলা হলেই সেটা মিটমাট করার কোনো উপায় তোমার কাছে নেই, কারণ গার্লফ্রেন্ডকে একটু জড়িয়ে ধরবে, একটু আদর করবে, সেটা তুমি পারবে না, কারণ তোমাদের দূরত্ব 10,000 কিলোমিটার। তার রিলেশন মায়ের বাপ। নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কেরিয়ার তো সুন্দর করো, আর এখানে মজা মাস্তি করো। এই বলে রানা ভাই তাকে একটা মদের বোতল দেয়, আর ফারহান মদ খেতে থাকে। এরপর তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ হয় না। 2 সপ্তাহ পর আবার একদিন শারমিন ফারহানকে কল করে। কিছুক্ষণ পর ফারহান কলটা রিসিভ করে, তবে সে শারমিনের সাথে খুব একটা আগ্রহ নিয়ে কথা বলে না। এই যে 2 সপ্তাহ কথা না বলে শারমিন যতটা কষ্ট পাচ্ছে, ফারহানের মধ্যে এরকম কোনো অনুভূতি ছিল না। ফারহান এখনো শারমিনের উপর রেগেছিল, কারণ শারমিন তার ফেসবুক পাসওয়ার্ড সহ ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছিল। তখন শারমিন দাঁড়িয়ে রাগ করে থাকা নিয়ে মন খারাপ করে। ফারহান তখন বলে আমি ফকিরের বাচ্চা বলে আমার কি রাগ অভিমান থাকতে পারে না? আমার রাগ আছে, আমার অভিমান আছে। আজ আমার চালচলন নেই বলে তুমি আমার প্রাইভেসি চাইছিলে, আমাকে বাসা চেঞ্জ করতে বলেছ, আমার পাসওয়ার্ড চেয়েছো কেন? আমার কি ব্যক্তিগত কিছু থাকতে পারে না? ফারহানের এসব কথা শুনে শারমিন তার সাথে ব্রেকআপ করে নিতে চায়, কারণ দিন দিন তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এর থেকে ভালো হয় আমরা আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে ফেলি। শারমিনের মুখে এসব কথা শুনে ফারহান বলে ওয়াও শারমিন, ওয়াও, তোমারে ভালোবাসা তোমার ভাইয়ের কাছে নিজেকে প্রমাণ করতে বিদেশে আসছি, শরীরে রক্ত পানি করছি, আর এখন তুমি ব্রেকআপ করতে চাচ্ছ? বাহ,
খুব সুন্দর। আর তুমি এটা বলতেই পারো, কারণ তোমার তো পূর্ব অভিজ্ঞতা আছে। তুমি তো আগেই এরকম করেছো। ফারহানের মুখে এরকম খোঁচা কথা শুনে শারমিন খুবই কষ্ট পায় আর বলে, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। তুমি আমাকে আর কখনোই কল দেবে না। আমি এখন থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। তুমি ভালো থাকো, গুড বাই। এই বলে শারমিন কলটা কেটে দেয় আর অনেক কান্না করতে থাকে। এদিকে ফারহান পার্টিতে সে অনেক পরিমাণ মদ খেতে থাকে। তখন রানা ভাই এসে বলে, এসব প্রেম ভালোবাসা টেম্পোরারি জিনিস, এসব নিয়ে কোনো প্যারা নিও না। বিদেশের সবাই আসতে পারে না, তুমি পেরেছো, মজা মাস্তি করো, কেরিয়ারটাকে সাজাও, আর মন ভরে 2-3টা বিয়ার খাও। এদিকে শারমিন খুবই কষ্ট পাচ্ছিল, সে তার কষ্টে অঝরে কান্না করছিল। আর এদিকে ফারহানা তখন খুব খারাপ লাগছিল, তাই সে দেশে যেতে চায়। এজন্য সে রেস্টুরেন্টে থেকে স্যালারি তুলতে চায়, কিন্তু সেখানে তাকে $12 পার ঘন্টা হিসেবে টাকা দেয়, কিন্তু তাকে $14 করে দেওয়ার কথা ছিল। তাই ফারহান তার প্রাপ্য টাকা চাওয়ায় মালিক তাকে ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। টাকা কম পাওয়ায় আর ফেসবুকে শারমিনের মুভ অন পোস্ট দেখায় ফারহান দেশে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে দেয়। ফারহান এখন বড় একা হয়ে পড়ে আর শারমিন ব্যবসায় মন দেয়। নিজের সাথে যুদ্ধ করে তার ইভেন্ট এগিয়ে নিতে থাকে। তবে সময় পেলে মাঝে মাঝে শারমিন ভালোবাসার মানুষটির প্রিয় কুকুর জনিকে সময় দিত। কেউ আর কাউকে ফোন করে না, দুজন দুজনের মতো একা হয়ে যায়। এরপর ফারহান একটি নতুন রেস্টুরেন্টে জব নেয় আর শারমিন বড় বড় ইভেন্টের কাজ পায়। তার কোম্পানি এখন অনেক বড় হয়েছে, অনেক সরকারি কাজও এখন তারই ইভেন্টে হয়। এইভাবেই চলতে থাকে দিন। শারমিন এখন অনেকটাই সফলতার মুখ দেখেছে। এর মধ্যে ফারহানের সেই শিক্ষক মারা যায়। এর ঠিক 1 বছর পর হঠাৎ একদিন মিলির বাবা ওসমান আসে ফারহানের বাসায় আর জানতে চায়, মিলি কি এখানে এসেছে? তখন ফারহান জানায়, না তো। ওসমান তখন জানায়, আমার মেয়ে অনির্বাণ নামে একটি অস্ট্রেলিয়ান ছেলেকে ভালোবাসে, ওর সাথে বাড়ি থেকে বের হয়েছে। তুমি কি তোমার ওখানে নিয়ে যাবে প্লিজ? তখন ফারহান ওসমানকে নিয়ে সেখানে যায়। তারপর ওসমান সেখানে গিয়ে মেয়েটিকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মিলি তার কোনো কথা শুনে না। তাই ওসমান অনির্বাণের কাছে অনুরোধ করে। তখন অনির্বাণ মিলিকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর ওসমান অনির্বাণের উপর অনেক খুশি হয়। গাড়িতে যাওয়ার পথে মিলি জানায়, তুমি আর কতদিন আমাকে আটকে রাখবে? আমি একদিন সত্যি সত্যি বের হয়ে যাব, আর আমি অনির্বাণকে না পেলে মারা যাব। মেয়ের মুখে এসব কথা শুনে অনির্বাণকে মেনে নেয় বাবা এবং খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দেয়। এতে অনির্বাণ এবং মিলি খুবই খুশি ছিল। খুব আনন্দের মধ্য দিয়ে তাদের বিয়েটা সম্পন্ন হয়। এরপর ওসমান ফারহানকে জানায়, জীবনটা এরকমই, কেউ কখনো একা চলতে পারে না। সবার জীবনে ভালোবাসার মানুষ থাকা খুব দরকার। একটা পরিবার, সমাজ, খেয়াল রাখার মতো একজন মানুষ যে তোমার যত্ন করবে, ভালোবাসবে। জীবনে সফল হওয়ার থেকে এরকম একটা মানুষ খুব দরকার। এসব শুনে ফারহান শারমিনকে অনেক মিস করতে থাকে। ফারহান তখন তাদের এই ভালোবাসার পূর্ণতা দেখে নিজের ভালোবাসার মানুষকে ভীষণ মিস করতে থাকে আর শারমিনের শূন্যতা অনুভব করে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে দেশে যাবে। এরপর সে রায়ান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে দেশে চলে আসে। দেশে এসে সর্বপ্রথম শারমিনের অফিসে নিচে আসে আর শারমিনকে ডাকতে পাঠায়। তখন শারমিন এসে ফারহানকে দেখে বড় অবাক হয়ে যায়। তারপর ফারহান তাকে নিয়ে সেই নদীর তীরে যায়। তখন শারমিন জানায়, আমার হাতে এখন অনেক ব্যস্ততা। পুলিশ সপ্তাহের একটা বড় ইভেন্টের কাজ পেয়েছি, সেখানে অনেক কাজ। তুমি যা বলবে একটু তাড়াতাড়ি বলবে প্লিজ। কোন শারমিন বলে 10 থেকে 15 মিনিট। তখন ফারহান বলে, তাহলে এই 15 মিনিট আমি কিছুই বলবো না, শুধু তোমাকে দেখব। দুজনেই তখন খুব চুপচাপ ছিল। হয়তো দুজনের মাঝে অনেক কথা লুকিয়ে আছে, কেউ কাউকে বলতে পারছে না। তারা তখন খুবই ইমোশনাল হয়ে পড়ে। এক পর্যায়ে শারমিন কাঁদতে শুরু করে। ফারহানের চোখ দুটো টলমলে হয়ে যায়। এরপর যখন শারমিন বিদায় নিবে তখন পেছন থেকে ফারহান জড়িয়ে ধরে। শারমিনও তখন ফারহানের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে। আর তাদের এই ভালোবাসার পূর্ণতা দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আমাদের স্ক্রিনে দেখানো হয় কখনো কখনো জীবনের প্রয়োজন শুধু একটি আলিঙ্গন, এবং তাদের এই জড়িয়ে ধরার মধ্য দিয়ে সকল রাগ অভিমানের অবসান ঘটেছে। আর মুভির বাহিরের দুটি কথা, জীবনে চলতে গিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক মানুষের প্রেমে পড়ে যায়। তবে বর্তমান সময়ে প্রেম ভালোবাসার ইতিহাস সফলতার চেয়ে ব্যর্থতার গল্প বেশি। এর কারণ কি জানেন? হয়তো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কোনো এক পক্ষ গভীরভাবে ভালোবাসলেও অপর পক্ষ ঠিক সেভাবেই ভালোবাসে না। হয়তো অপরজন কোনো স্বার্থ, টাকা, যৌন সুখ, সৌন্দর্য, আভিজাত্য কিংবা টাইম পাস করার জন্য প্রেম করে থাকে। আর এর জন্য অপরজন মন থেকে ভালোবাসলেও প্রেমের সঠিক পূর্ণতা পায় না। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় মানুষের প্রতি এতটা ভালোবাসা এবং আস্থা রাখবেন না যাতে সে আপনাকে ছেড়ে গেলে আপনি নিঃশেষ হয়ে যান।
তবে সব প্রেমিক প্রেমিকারাই এমন না। এখনো কিছু কিছু ভালোবাসা রয়েছে পবিত্র, যারা সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে। এর জন্য সবসময় ভালোবাসাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। যে ভালোবাসায় চাহিদা থাকবে সেই ভালোবাসা কখনোই খাঁটি হতে পারে না। এর জন্য ভালোবাসার একজন প্রকৃত মানুষ খুঁজতে সময় নিন, যাকে তাকে মনটা দিবেন না। আর খুব বেশি চেষ্টা করবেন এসব প্রেম ভালোবাসা থেকে বিরত থাকার জন্য, কারণ এখানে ঠিক হওয়ার থেকে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।